তো এটা আমি আমার লাইফে দেখেছি। আমার নিজের কাছে মনে হয় যে এইটা আসলে একটা কুতর্ক। কেননা বিশ্বের অনেক দেশে একাধিক জাতীয় সঙ্গীত আছে, আবার অনেক দেশে জাতীয় সঙ্গীত নাই, আবার অনেকগুলো দেশে দুই তিনটা দেশ মিলে একই জাতীয় সঙ্গীত আছে। মানে কলকাতা কেন্দ্রিক যে বুদ্ধিজীবী, কলকাতা কেন্দ্রিক যে জমিদাররা, তারা এই বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল, এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেই জমিদারদের একজন। তিনিও এই বঙ্গভঙ্গের বিরোধিতা করে তিনি তখন করেন, এবং তিনি এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে কলকাতায় যে মিছিল হয়, সেই মিছিলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে রাখি বেঁধে দিয়েছিলেন। মানে দুর্গা বা কালিকা দেবী, তাকে যারা তাকে মা হিসেবে উল্লেখ করে থাকেন, সেই মাকে মিন করেছেন, এবং এত সুন্দর করে তিনি এটাকে সুগার কোটেড করেছেন, যেটা মানে খুব ভালোভাবে এটা রবীন্দ্রনাথ স্টাডি না করলে এটা বোঝা কিন্তু খুব কঠিন। আমাদের দেশে এই পিলখানা গণহত্যার যে বা সেনা হত্যার বিচার কিন্তু শুরু হয়েছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং বলা হচ্ছে যে পদুয়া রৌমারী, যেটা আমাদের এখানে যিনি অবসরপ্রাপ্ত সামরিক অফিসার আছেন, যে পদুয়া রৌমারীতে যে ঘটনাটা ঘটেছিল তার প্রতিশোধ হিসেবে আপনার এই পিলখানা সেনা হত্যা হয়েছে। এবং ইতিমধ্যেই পিলখানায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত, মানে এই হত্যাকাণ্ডটা, মানে ওই সময় পিলখানায় যারা ছিলেন, যে সমস্ত সেনা কর্মকর্তা যারা এটা তদন্ত করেছিলেন, তারা ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলনে এবং গণমাধ্যমগুলোতে যে সমস্ত তাদের বয়ান দিয়েছে, তাদের সবার বয়ানে এই কথাটা এসেছে যে এই পিলখানা গণহত্যাটা মূলত এর সাথে ভারত জড়িত ছিল, এবং ভারতের লোক সরাসরি এই পিলখানার ভিতরে এসে এই হত্যাকাণ্ডটা করেছে। কাজেই এই যে একটা নতুন করে তদন্ত শুরু হয়েছে, এই তদন্তে যদি এইটা প্রমাণিত হয় যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত, এবং ভারতের লোকজন এখানে এসে, ঢাকায় এসে বাংলাদেশের তৎকালীন বিডিআর এর সদর দপ্তরে ঢুকে এই গণহত্যা পরিচালনা করেছে, ভারত ইন্টারন্যাশনালি কত বড় ধরনের একটা কেলেঙ্কারির মধ্যে পড়বে এবং কত বড় চাপের মধ্যে পড়বে, এটা কি আমরা বুঝতে পারছি কিনা। তো এই পিলখানা হত্যাকাণ্ডটা নতুন করে তদন্ত শুরু হওয়ার পরে কিন্তু অবশ্যই ভারতের মাথা খারাপ হয়ে গেছে। আমি যে কথাটা শুরুতে বলেছিলাম যে রাজনাথ সিং আমাদের কিছু ডিপ স্টেটে কিছু বার্তা দিতে চাচ্ছে, এবং আমাদের এখানে তাদের কিছু স্বার্থ আটকে গেছে, যে কথাগুলো ইতিমধ্যেই নানাভাবে চলে এসছে। আমি এটা আর মানে খোলাসা করে এই মুহূর্তে বলতে চাচ্ছি না, বিভিন্ন লোকের কথাই চলে এসছে। এই স্বার্থগুলো তারা পুনরুদ্ধার করার জন্য এই বার্তাটা দিয়েছেন। এখন আসি যেটা আপনি বলেছেন জাতীয় সঙ্গীতের বিষয়টা নিয়ে। আসলে জাতীয় সঙ্গীতের বিষয়টা নিয়ে নানা লোক নানা কথা বলেছে। আমার যতটুকু স্মৃতিতে আমি আমার জীবনে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহর সাবেক সহকর্মী মৃত প্রফেসর ডক্টর আফতাব আহমদ, তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি করেছিলেন, এবং সে সময় এই দাবির প্রতিবাদে তার কক্ষ পুড়িয়ে দেয়া হয়েছিল। তো এটা আমি আমার লাইফে দেখেছি। আমার নিজের কাছে মনে হয় যে এইটা আসলে একটা কুতর্ক। কেননা বিশ্বের অনেক দেশে একাধিক জাতীয় সঙ্গীত আছে, আবার অনেক দেশে জাতীয় সঙ্গীত নাই, আবার অনেকগুলো দেশে দুই তিনটা দেশ মিলে একই জাতীয় সঙ্গীত আছে। হ্যাঁ, আবার কোনো কোনো দেশের জাতীয় সঙ্গীতে শুধু মিউজিক আছে, কোনো কথা নেই। তো কাজেই জাতীয় সঙ্গীত আমাদের একটা আছে, আর একটা হতেই পারে। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশে অনেকগুলো জাতীয় সঙ্গীত আছে। ভারতে যখন আপনার বন্দে মাতরম, তাদের প্রথম যখন জাতীয় সঙ্গীত করা হয়, তখন ভারতীয় মুসলমানরা এই যেহেতু বন্দে মাতরমে বঙ্কিমচন্দ্রের লেখা, এখানে যেহেতু বন্দে মাতরম যে মায়ের বন্দনা করা হয়েছে সেটা কালিকা দেবী বা দুর্গা দেবী, তো মুসলমানরা এটা গাইতে চায়নি। সে কারণে আপনার তারা জনগণমন, রবীন্দ্রনাথের জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, সেটা করা শুরু করলো। এবং তখন আবার দেখা গেল যে ভারত মানে কিছু মুসলিম এবং হিন্দু উভয় পক্ষই আবার এটা নিয়ে আপত্তি করলো। এটা তো ব্রিটিশ শাসকদেরকে প্রশংসা করে রবীন্দ্রনাথের গাওয়া গান। এরপর আমরা দেখলাম যে পাক সার জমিন সাতবাদ, আরেকটা গান তাদের ভিতরে যুক্ত করা হলো। বাট আমি যদি মনে করি যে যারা বিরোধিতা করছে তাদের মনস্তত্ত্বের জায়গাটা আমি একটু আপনার এখানে ব্যাখ্যা করতে চাই। একটা আলোচনা তো আমাদের এখানে এসছে যে এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বঙ্গভঙ্গের সময়, বঙ্গভঙ্গের বিরোধিতা করে। ইংরেজরা যখন বঙ্গভঙ্গ করেন,
তখন এই আজকের যে বাংলা, আমরা যেটাকে পূর্ব বাংলা বলি, বা তারপরে পূর্ব পাকিস্তান এবং আজকের বাংলাদেশ, এইখানকার মুসলমানদের ভিতরে একটা, অর্থাৎ প্রায় 150 বছরের ব্রিটিশ শাসনের ফলে এখানকার মুসলমানরা যে পিছিয়ে পড়েছিল, তাদের মধ্যে আবার এগিয়ে যাওয়া, শিক্ষা, কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছিল। এবং নবাবী আমলে যে মুসলমানদের যেই জমিদারি বা তাদের যে কেড়ে নিয়ে হিন্দু জমিদারদের হাতে এই লবণ আইন, সূর্যাস্ত আইনে নানা কৌশলে যে দেয়া হয়েছিল, এখানে তারা এখানে তাদের জমিদারি ছিল, কিন্তু তারা বাস করতো কলকাতায়। তারা চিন্তা করলো যে এই বঙ্গভঙ্গের ফলে তাদের জমিদারি তো বোধহয় ধ্বংস হয়ে যাবে বা তাদের নিয়ন্ত্রণটা হারিয়ে যাবে, যার ফলে মানে কলকাতা কেন্দ্রিক যে বুদ্ধিজীবী, কলকাতা কেন্দ্রিক যে জমিদাররা, তারা এই বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেই জমিদারদের একজন, তিনিও এই বঙ্গভঙ্গের বিরোধিতা করে তিনি তখন করেন, এবং তিনি এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে কলকাতায় যে মিছিল হয়, সেই মিছিলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে রাখি বেঁধে দিয়েছিলেন, এবং তিনি মসজিদে গিয়ে মুসলমানদের হাতে তিনি রাখি বেঁধে দিয়েছিলেন, এবং তারা গঙ্গা স্নান করে এই ইয়েটা শুরু করেছিলেন। এবং সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর শুধু এই গান না, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, শুধু এই গান লেখেননি, তিনি বাংলার মাটি, বাংলার জল এক হোক হে ভগবান, এই গান লিখেছিলেন। তিনি ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা, এই গান ওই সময় লিখেছিলেন। আজি বাংলাদেশের দোয়ার হতে কখন আপনি, তুমি এই রূপে বাহির হলে জননী, এই ধরনের আরো অসংখ্য যে মানে গান তিনি লিখেছিলেন। এই গানগুলো যে তিনি লিখেছিলেন, এই গানগুলো যেহেতু মানে তৎকালীন বাঙালি মুসলিম বা এই পূর্ববঙ্গের মানুষের মানে প্রত্যাশার বিরুদ্ধে, সে কারণে আজকে কথা উঠছে যে এই গানটি আমাদের জাতীয় সঙ্গীতের মর্যাদা পেতে পারে কিনা। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয়, এই গানটা রবীন্দ্রনাথ লিখেছিলেন কিভাবে। আপনি জানেন যে গগন হরকারা নামে লালনের একজন ভাব শিষ্য ছিলেন। হরকরা মানে ডাক পিয়ন। তিনি একদিন তার পোস্ট বিতরণ করার জন্য শিলাইদহতে রবীন্দ্রনাথের কাছে গেলেন। রবীন্দ্রনাথ তার গান শুনতে চাইলেন। তখন গগন হরকারা আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ চেরে, একটা গান এই গানের যে সুর, এই গানটা রবীন্দ্রনাথকে দারুণ ভাবে আপ্লুত করে। তো এবং পরবর্তীকালে তিনি এই যে কবিতা লেখেন আমার সোনার বাংলা, এই কবিতাতে কিন্তু তিনি এই গগন হরকারার সুরটাকে তিনি আরোপ করেছিলেন। আমি আপনাকে মানে স্পষ্ট ভাষায় বলি যে যদি আমাদের জাতীয় সঙ্গীত এটা যেহেতু আছেই, কিন্তু বাস্তবতাটা আমি মনে করি যে যার ক্রেডিট তাকে দেওয়া উচিত, এই গানের সুরকার হিসাবে অবশ্যই গগন হরকারের স্বীকৃতিটা দেওয়া উচিত। নাম্বার 3 হলো যে আপত্তির আরেকটা জায়গা, যেটা গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেছে যে অনেক আলেমরা এটার বিরোধিতা করে বা ওনারা কেন করেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা তারা এই গানটা গাইতে আপত্তি করেন। কারণ আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথের পূজা পর্বের যে সমস্ত গান রয়েছে এবং তার দেশপ্রেমের যে গানগুলো রয়েছে, তিনি সেইখানে দেশকে তিনি যে মায়ের সাথে মানে দেশ মাতা এবং কালী মাতা, এই দুটোকে তিনি এক করে ফেলেছেন। এই যে ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা, সেখানে আমরা কিন্তু এটাকে দেশপ্রেমের গান হিসেবে বলি, কিন্তু আপনি গীতাঞ্জলিতে গিয়ে দেখেন এটা কিন্তু পূজা পর্বের গান। বা অথবা এই যে আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমায় দেখে দেখে আখি না ভরে, তোমার আমার হৃদয় ভরে গেছে সোনার মন্দিরে। এইটা হলো দুর্গার আবাহনী সঙ্গীত, এটা রবীন্দ্রনাথের পূজা পর্বের গান রয়েছে। কিন্তু আমাদের দেশে ছায়ানট, উদিচির মতো কিছু বাম ধারার যে সমস্ত শিল্পী গোষ্ঠী রয়েছে, তারা রবীন্দ্রনাথের এই পূজার গানগুলোকে আমাদের এখানে দেশপ্রেমের গান হিসেবে বাঙালি মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। তো আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথের যে এই প্রত্যেকটা গানে যে তিনি যেখানে মানে মা উল্লেখ করেছেন, এই মা শব্দটাকে তিনি সবসময় তিনি মানে হিন্দুদের যে মানে দুর্গা বা কালিকা দেবী, তাকে মা হিসেবে উল্লেখ করে থাকেন, সেই মাকে মিন করেছেন এবং এত সুন্দর করে তিনি এটাকে সুগার কোটেড করেছেন, যেটা মানে খুব ভালোভাবে এটা রবীন্দ্রনাথ স্টাডি না করলে এটা বোঝা কিন্তু খুব কঠিন। এই জন্য এই গানটা যারা আলেম সমাজ আছেন
তারা বলেন যে এটা একটা গাওয়াটা একটা শিরকের মতো একটা জায়গা, শিরক হয়ে যেতে পারে, সেই জন্য তারা এটা গাওয়ার বিরোধিতা করে থাকেন। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা কিন্তু সবসময় ছোটবেলা থেকে আমরা এই গান গেয়ে এসেছি, এই গান তখন আমাদের, বাট পরবর্তীকালে যখন আমরা পড়েছি আমরা কিন্তু এই ভার্সনটা দেখেছি যে রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে এই দেশ মায়ের সাথে এবং আপনি দেখেন এটা কি ওই ওই যে গানটার কথা বললাম সেই গানে আছে যে ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কাহরণ, দুই নেত্রে স্নেহের ললাট নেত্রে অগ্নিবরণ, ওগো মা তোমায় দেখে দেখে আখি না ঝরে তোমার। এই যে বাহাত করে শঙ্কাহরণ, ডান হাতে তোর, এটা কে? এই পুরো গানের মধ্যে কিন্তু বোঝা যায় যে এখানে কালীর কথা বলা আছে। তো সেই যে জায়গাগুলো যদি আমরা চিন্তা করি, সেই জায়গাগুলো চিন্তা করলে কিন্তু কিছু কথা আসে এবং কিছু মানুষের আপত্তির জায়গা থাকতেই পারে। জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের, আমি মনে করি যে এখন যেহেতু যেটা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলেছে, আমরা নতুন স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে কেউ যদি মনে করে যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি করে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। আমি মনে করি যে এটা রাইটস তিনি বলতে পারেন। আবার কেউ যদি বলেন যে না এই জাতীয় সঙ্গীত থাকা উচিত, আমি মনে করি সেটাও তার গণতান্ত্রিক অধিকার। আবার কেউ যদি মনে করেন যে এইটার সাথে আমাদের ঠিক আছে বিতর্ক হচ্ছে, যেহেতু আমরা আরো একটা জাতীয় সঙ্গীত সংযুক্ত করে দিই, তো সেটাও করতে পারে। এবং আমি এখানে আরেকটা কথা বলি, আমাদের যে একটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য যোগ করি, আমাদের যে মানে যখন জাতীয় সঙ্গীত করা হয়, আমি প্রফেসর ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খানম একটা লেখা থেকে দেখেছি যে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু চেয়েছিলেন ডিএল রায়ের গানটাকে জাতীয় সঙ্গীত করতে, ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আমি আরো কিছু বইতে এই ধরনের লেখা দেখেছি যেখানে বঙ্গবন্ধুর ইচ্ছা ছিলেন ডিএল রায়ের গানটাকে জাতীয় সঙ্গীত করার জন্য। তো কাজে আমি মনে করি যে জাতীয় সঙ্গীত এটা থাকতে পারে, আবার এটা পরিবর্তিত হতে পারে, আরো একটা জাতীয় সঙ্গীত আসতে পারে। এইটা জাতীয় সঙ্গীত চেঞ্জ করা যাবে না। সবচেয়ে বড় কথা, আমরা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলছি তখন সবার আগে বলছি সংবিধান সংস্কার। তো আমরা জাতীয় সঙ্গীতকে স্বীকৃতি দিয়েছি সংবিধানের মধ্যেই। তো সেই সংবিধান যদি সংস্কার করতে পারি, সেখানে জাতীয় সঙ্গীত নিয়ে সংস্কার হতে পারে, অন্য যে কোনো বিষয় নিয়ে সংস্কার হতে পারে। এটা বলে যদি কেউ বলে থাকে তিনি মহাপাপ করেছেন, বা যারা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা চাইছেন তারা একেবারে অমকের দালাল হয়ে গিয়েছেন, বা এই আলোচনাটা আমার মনে হয় যে গণতান্ত্রিক দেশে এটা কাঙ্ক্ষিত না। প্রত্যেকের মত দেবে, এবং অধিকাংশের মতে যদি মনে হয় যে না যেটা করা উচিত সেটা হতে পারে। এটা নিয়ে খুব বড় ধরনের কোনো এত বড় ইস্যু করার কোনো প্রয়োজন নেই। আর যেহেতু আমাদের উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ইতিমধ্যেই করেছেন। আমি যে কথা বলছিলাম আপনি মনে শুনতে পারেননি, আমার মাইক্রোফোনটা অফ ছিল, সরি। আমি বলছিলাম যে শেষ করার জন্য। জি, শুনবো আপনাকে। হ্যাঁ, আমি শেষ করছি। যেহেতু আমাদের ধর্ম উপদেষ্টা আপনার বলেছেন যে তারা এই বিতর্কে যাবেন না এবং এটা তাদের প্রায়োরিটির কোনো কাজ না, তো কাজে আমার মনে হয় যে এখন আর এই বিতর্কটা আর থাকা উচিত না। আমাদের এখন রাষ্ট্রের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসছে। আপনি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, যে ইস্যুগুলো তুলেছেন, এই ইস্যুগুলো কিন্তু আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমার রাষ্ট্রের নিরাপত্তা, আমার এইটা নিশ্চিত করাটাই গুরুত্বপূর্ণ, এবং এখানেই ফোকাস করা উচিত এই দেশের মানুষের। জাতীয় সঙ্গীত নিয়ে আরো ভবিষ্যতে আরো অনেক সময় পাওয়া যাবে সেগুলো নিয়ে কথা বলার। আপনাকে ধন্যবাদ।